বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা রিটেন এসএলএসটি এক্সাম ক্র্যাক করে গেছো, পাশ করে গেছো এবং তোমরা বাংলা সাবজেক্টের ওপর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের জন্য যথেষ্ট প্রয়োজনীয় এবং এফেক্টিভ হতে চলেছে। আজকে কথা বলবো বাংলা সাহিত্যের এমন কিছু চরিত্র নিয়ে, যে চরিত্রগুলি বাংলা সাহিত্যের খুব বিখ্যাত বা কালজয়ী চরিত্র। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা বাংলা সাহিত্যে এরকম কালজয়ী চরিত্র কি একটা দুটো? মোটেও তা নয়। বাংলা সাহিত্যে এরকম কালজয়ী চরিত্র শত শত, খুঁজে দেখতে গেলে হয়তো হাজার হাজার চরিত্র বেরিয়ে আসবে। এবার একটা মানুষের পক্ষে কি সমস্ত চরিত্র সম্পর্কে নলেজ রাখা বা সমস্ত চরিত্রের কোন রচনার তারা অংশ, চরিত্রগুলির কি কি কার্যপদ্ধতি ছিল উক্ত সাহিত্যে, এই সমস্ত কিছু মনে রাখাটা সম্ভব? এক কথায় বলতে গেলে একদমই সম্ভব নয়। কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদেরকে মনে রাখতে হয়, বা বাংলা ভাষা এবং সাহিত্যের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে সেই জায়গাগুলো মাথায় না রাখলে তোমার যে জ্ঞানের ভাণ্ডার বা তোমার নিজস্ব যে নলেজ, তার যে পরিধি, সেটা কোথাও একটা কম বলে মনে হবে। তো সেই রকম কিছু বিষয় আজকে আলোচনা করব। প্রসঙ্গত বলবো কিভাবে, কোন অ্যাঙ্গেলে, কোন অ্যাপ্রোচে তোমরা একটা চরিত্রকে বুঝবে বা জানবে, বা একটা চরিত্রকে পড়বে বা মনে রাখবে। তো চলো এবার দেখো, প্রথমেই আমি রেখেছি গোরা চরিত্রটিকে। এবার গোরা চরিত্রটা কোন উপন্যাসের চরিত্র বা কোন রচনার চরিত্র তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা এক কথায় প্রত্যেকেই বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিশাল মহাকাব্যিক জাতীয়তাবাদী উপন্যাস রয়েছে, তার নাম গোরা, সেখান থেকে গোরা চরিত্রটা নেওয়া। এবার কিছু কিছু চরিত্রের ক্ষেত্রে না একটু কনফিউশন থাকে। যদি এরকম হয় যে একটি চরিত্র বা একটি নাম কোনো এক বা একাধিক বিখ্যাত রচনার চরিত্র রূপে গৃহীত হয়েছে, তাহলে তোমাদেরকে কিন্তু একটু প্রত্যেকটাই মাথায় রাখতে হবে। যেমন হয়তো তুমি উত্তর দিলে যে গোরা চরিত্রটা রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের চরিত্র, ইন্টারভিউয়ার তোমাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে বললেন না, আরও অন্য কোনো চরিত্র রয়েছে, আমি সেই গোরার কথা জিজ্ঞেস করেছি, একটু ভেবে বলো তো। বা গোরা, আমি এখানে রবীন্দ্রনাথের গোরার কথা বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কে গোরা লিখেছেন? তখনই তুমি কনফিউজড হয়ে গেলে যে রবীন্দ্রনাথই তো গোরা লিখেছেন, রবীন্দ্রনাথ ছাড়া আর কে গোরা লিখেছেন? আরেকটি কালজয়ী উপন্যাস রয়েছে শৈবাল মিত্রের লেখা, সেই উপন্যাসটির নামও গোরা, এবং সেই উপন্যাসটি শ্রী চৈতন্যদেব বা গৌরাঙ্গের জীবন এবং তার সঙ্গে সংলগ্ন আধুনিক যুগের বিভিন্ন বিষয় কেন্দ্রিক। তো এইভাবে তাহলে তোমরা বুঝতেই পারলে যে একটা কোনো চরিত্র, সেটা যদি একাধিক লেখকের লেখা কোনো বিশিষ্ট রচনার চরিত্র রূপে সেই নামটা উঠে এসে থাকে, তাহলে তোমরা যখন সেটা নিয়ে পড়বে তখন সেই দুটো বিষয় কিন্তু জেনে রাখবে। যেমন গোরা এই নামটা বা এই চরিত্রটা পড়ার সময় তোমরা যেমন রবীন্দ্রনাথের গোরা বিষয়ে জানবে বা পড়বে, সেরকম শৈবাল মিত্রের গোরা সম্পর্কেও কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। এরপর চলে যাব পরবর্তী চরিত্র, গোবিন্দলাল, ভ্রমর এবং রোহিণী। এই তিনটে চরিত্র তোমাদের প্রত্যেকেরই খুব পরিচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র। তো যখন প্রশ্ন আসবে যে গোবিন্দলাল চরিত্রটি খুব একটি বিখ্যাত চরিত্র, কোন উপন্যাসের চরিত্র, তোমরা বলবে কৃষ্ণকান্তের উইলের চরিত্র। এবং তার সঙ্গে সংযুক্ত আরও দুটো চরিত্র, মানে তার স্ত্রী রূপে ভ্রমর এবং তার প্রেমিকা রূপে বা একজন বিধবা নারী, যাকে কেন্দ্র করে উপন্যাসের মধ্যে সমস্যা সন্নিবেশিত হলো বা সমস্যাগুলো তৈরি হলো, সেই রোহিণী। এই চরিত্রগুলোর নাম কিন্তু জেনে রাখতে হবে কোন উপন্যাসের বা কোন রচনার চরিত্র সেই হিসেবে। নেক্সট হচ্ছে কুন্দনন্দিনী। কুন্দনন্দিনী বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র। তো এই রকমভাবে চরিত্রের নাম এবং কোন উপন্যাসের চরিত্র বা কোন রচনার চরিত্র, এই বিষয়গুলো জেনে রাখতে হবে। নেক্সট একটা দেখো, অমিত এবং লাবণ্য। প্রশ্ন আসতে পারে যে অমিত এবং লাবণ্য চরিত্র কোন বিখ্যাত রচনার চরিত্র এবং চরিত্র দুটির কি গ্রহণযোগ্যতা আছে বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে? তখন তোমাদেরকে উত্তর দিতে হবে যে অমিত এবং লাবণ্য এই দুটি চরিত্র প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে আধুনিক প্রেম মনস্তত্ত্বের বাস্তব রূপ দেখানোর জন্য উপস্থাপিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দুটো চরিত্রকে। তার যে উপন্যাসে তিনি এই চরিত্র দুটোকে তুলে এনেছেন, সেই উপন্যাসের নাম শেষের কবিতা। শেষের কবিতা বাংলা প্রেম মনস্তত্ত্বের জগতে, আধুনিক প্রেমের জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল আমাদের চোখের সামনে। সঙ্গ আসঙ্গ তত্ত্ব বা ঘড়ায় তোলা জল দিঘির জল প্রসঙ্গ, মানসিক প্রেম এবং বাহ্যিক মিলনের মধ্যে কি সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলোকে অপূর্ব সুন্দরভাবে পাঠকের সামনে তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অমিত আর লাবণ্য চরিত্রের মাধ্যমে। তো সেই কারণে দুটো চরিত্র বাংলা সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ দুটো চরিত্র হয়ে রয়েছে। তো আরেকটা চরিত্র এখানে প্রসঙ্গত বাদ চলে গেছে, বিনোদিনী চরিত্র।
বিনোদিনী চরিত্রটা চোখের বালি উপন্যাসের বিখ্যাত একটি চরিত্র, যে বিধবা চরিত্রকে কেন্দ্র করে চোখের বালি উপন্যাসে মনস্তাত্ত্বিক যে একটি ঘটনা, সেই মনস্তাত্ত্বিক ঘটনার টানাপোড়েন শুরু হয়েছিল। মহেন্দ্র, আশালতা, বিহারী, বিনোদিনী, বেসিক্যালি 4 জন মেন চরিত্র চোখের বালির। এখানে আমি শুধু বিনোদিনীর নামটা লিখেছি, বাকি চরিত্রগুলোর নামও মনে রাখতে হবে। এইভাবে করেও প্রশ্ন আসতে পারে চরিত্রদের বাঞ্চ ধরে, যে মহেন্দ্র, আশালতা, বিনোদিনী এই চরিত্রগুলোকে আমরা কোথায় পাই, বিহারী এই চরিত্রগুলোকে আমরা কোন উপন্যাসে পাই, তখন উত্তর হবে চোখের বালি। এবং চোখের বালি উপন্যাসে এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন ঔপন্যাসিক, উত্তর হবে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, সমাজে কোনটা উচিত এবং অনুচিত, এই উচিত অনুচিতের দ্বন্দ্ব এবং উচিত অনুচিতের দ্বন্দ্বের মধ্যে পড়ে বিধবার যে আত্মিক একটা চাহিদা, কামনা বাসনা, সেই বিষয়টা কিভাবে করে উপন্যাসে উঠে এসছে এবং বিবাহিত দম্পতির প্রেমের মধ্যে কিভাবে একটি বিধবা চরিত্র প্রবেশ করে গিয়ে তার অসংযত কামনা বাসনার সেই যে একটা জাল বিস্তার সে করেছে এবং এর ফলে 4টে চরিত্রের মনস্তত্ত্বের মধ্যে টানাপোড়েন হয়েছে, এই পুরো বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই উপন্যাসটার পরিপ্রেক্ষিতে। সেই কারণে বিনোদিনী চরিত্রটা আমি এখান থেকে নিয়েছি। অমিত লাবণ্য সম্পর্কে তো আগেই বললাম। নেক্সট চলে যাব শশী কুসুম প্রসঙ্গে। শশী এবং কুসুম আবার একটা জোড়া চরিত্র, দুটো চরিত্রকে একসঙ্গে মানুষ নাম নেয়। পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত একটি উপন্যাস, সেই উপন্যাসের শশী আর কুসুম চরিত্র, যে দুটো চরিত্র সম্পর্কে প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রীও নয়, অদ্ভুত ব্যাপার। এখানে শশীর বন্ধু পরাণের স্ত্রী হলো কুসুম, তার মানে বন্ধুর বউয়ের সঙ্গে একজন শিক্ষিত পরিশীলিত ডাক্তার চরিত্র শশী, তার চরিত্রের বা সম্পর্কের টানাপোড়েন, দুজনের মধ্যে কী ধরনের সম্পর্ক ঘনীভূত হচ্ছে, কুসুমের সঙ্গে শশীর কী ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, কুসুম কিভাবে চাইছে প্রতিনিয়ত শশীকে নিজের দিকে আকৃষ্ট করতে এবং সেই আকর্ষণ সবটাই দেহমূলক। সেই জন্যই শশী কুসুমকে বলছে যে তোমার মন নাই কুসুম, শুধু শরীর শরীর, বিখ্যাত উক্তি, শরীর শরীর, তোমার মন নাই কুসুম। তো এই যে উক্তি প্রত্যুক্তি, এই যে বিষয়বস্তু, সেটা উঠে আসছে এই শশী কুসুম চরিত্রকে কেন্দ্র করে। পুতুল নাচের ইতিকথা, নিয়তি কিভাবে মানুষকে পুতুলের মতো নাচায়, মানুষ কি করে অপর মানুষকে পুতুলের মতো নাচায় এবং পরে কখনো নিজের অজান্তেই নিজেই অপরের হাতের পুতুলে পরিণত হয়ে যায়, সেই বাস্তব মনস্তাত্ত্বিক একটা সমীক্ষা আমরা পেয়েছি মানিক বন্দ্যোপাধ্যায়ের হাতে পুতুল নাচের ইতিকথা উপন্যাসে। নেক্সট চলে যাব অপু দুর্গা চরিত্র। এগেইন কালজয়ী চরিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের অপু এবং দুর্গা, দুটো একদম দারিদ্র কবলিত গরিব ঘরের বাচ্চা ছেলে মেয়ে, তাদের চাওয়া পাওয়া, ছোট্ট ছোট্ট জিনিসে তাদের খুশি হয়ে যাওয়া, কিন্তু সেই ছোট ছোট জিনিসেরও কতখানি অপ্রতুলতা, কতখানি অভাব তাদের জীবনে রয়েছে। তারা ভালো করে পেট পুরে খেতে পায় না, তারা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পেলেই কত খুশি হয়ে যায়। বুনো ফল, বৈশি ফল, বিভিন্ন লতা পাতা, বিভিন্ন গাছে ফলে থাকা ছোট ছোট আমের কুশি, ছোট ছোট কষা পেয়ারা, এইটুকুনি পেলেই তারা কত খুশি। কিন্তু সেইটুকুও তাদের জীবনে যে কতখানি পাওয়াটা কষ্টকর, বা সেইটা পেতে গিয়েও যে কত রকম সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে, প্রতিনিয়ত অপমান, অসম্মান, গরিব দুঃখী বলে তাদের যেন মান সম্মান বলে কিছু নেই। তো এইভাবে অপু এবং দুর্গা চরিত্র কিন্তু পথের পাঁচালী উপন্যাসের মাধ্যমে কালজয়ী হয়ে উঠেছে বা বিখ্যাত হয়ে উঠেছে। এরপর চলে যাব পরবর্তী চরিত্র, দেখো সব্যসাচী। এই সব্যসাচী চরিত্রটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি করা একটা বিখ্যাত চরিত্র, পথের দাবি উপন্যাসের চরিত্র। কেন বিখ্যাত? না, এই সব্যসাচী চরিত্রের মাধ্যমে শরৎচন্দ্র এমন একজন বিপ্লবী চরিত্র গড়ে তুলেছিলেন তৎকালীন সময়ে, যখন ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন বিপ্লবীরা এগিয়ে আসছিলেন দেশমাতৃকাকে উদ্ধারের জন্য, তখন যে চরিত্রটি একাধারে সে সমস্ত কিছু পারে, মানে তার মধ্যে অসীম গুণ, তার 2 হাত সমানে চলে, তার মধ্যে এমন কোনো গুণ নেই যেটা নেই। সে নিজেই ডাক্তারি পাশ করেছে, সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, সে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন রকম গুণাবলী অর্জন করেছে। সে বেশভূষা ধারণে এতটাই সক্ষম যে পুলিশরা চট করে তাকে চিনতে পারে না যে সেই যে আসল সব্যসাচী। সব্যসাচীর পেছনে প্রচুর পুলিশ লেগে রয়েছে, ইংরেজ পুলিশ তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাদের চোখে ধুলো দিয়ে কিভাবে করে বেশভূষা পরিবর্তন করে, নিজের রকম সকম পরিবর্তন করে বেরিয়ে যেতে হবে বা গমন করতে হবে, পালিয়ে যেতে হবে, সেই আর্টটা সব্যসাচী খুব ভালো রকম জানে। তো এই রকম একজন বিপ্লবী চরিত্রকে সৃষ্টি করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই জন্য চরিত্রটি খুব বিখ্যাত। তো এই হলো কালজয়ী বিখ্যাত বিপ্লবী চরিত্র সব্যসাচী, যেটা শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসে রয়েছে।
তো চরিত্রগুলো সম্পর্কে তো বুঝছি, এবারে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় একটুখানি তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। তোমরা যারা এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে বেশ চিন্তিত এবং তোমাদের মনে হচ্ছে যে এই প্রিপারেশনটার ব্যাপারে কোথাও থেকে একটা গাইড বা সাহায্য পেলে তোমাদের সুবিধা হতো, তাদের জন্য সুখবর। বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে, আমার নিজের তরফ থেকে দুটি কোর্সের বন্দোবস্ত করা হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করো, কোর্স 1, এদিকে রয়েছে কোর্স 2। এই দুটো কোর্সের বন্দোবস্ত করা হয়েছে তোমাদের জন্য। তোমরা যারা ইন্টারভিউর প্রিপারেশনটা আরও ভালোভাবে নিতে চাও, এই কোর্স দুটি শুধুমাত্র কিন্তু তাদের জন্যই প্রযোজ্য। প্রথমেই 1 নম্বর কোর্সে তোমরা কি পাবে না, 6খানা রেকর্ড করা ক্লাস পাবে। এই ক্লাসগুলো কিন্তু এরকম নয় যে 10 মিনিটের বা 15 মিনিটের ক্লাস, এক একটি ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা, পুরো একদম ফুল ক্লাস এখানে রয়েছে। এবং এই 6খানা যে ক্লাসগুলো তোমরা পাবে, সেই ক্লাসের মাধ্যমে তোমরা ইন্টারভিউ কি, ইন্টারভিউ দেওয়ার সময় কোন কোন বিষয় তোমরা মাথায় রাখবে, বাংলা সাহিত্য বিষয়ক কোন কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারভিউতে আসতে পারে এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে দেবে, এই সমস্ত বিষয় সংক্রান্ত ক্লাস পেয়ে যাচ্ছ। তো এই 6টা ক্লাসের সঙ্গে তোমরা আর যেটা পাবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ অ্যান্ড ডেমো দেখানোর সুযোগ। এটা আমি নিজে দেখব, তুমি তোমার ডেমো আমাকে সরাসরি দেখাতে পারো, এবং মক ইন্টারভিউ যদি কেউ দিতে চাও তাহলে সেটার ব্যবস্থাও আমি করে দেবো। আমি সরাসরি উপস্থিত থেকে লাইভে তোমাদের থেকে কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞাসার মাধ্যমে একটা মক ইন্টারভিউ প্রসেস প্রবাবলি কেমন হতে পারে সেই একটা পরিবেশ তোমাকে দেবো, এবং তুমি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে নিজেকে কতটা তৈরি করতে পেরেছো সেইটা সম্পর্কে একটা ধারণা কিন্তু পেয়ে যাবে। এই সেশনটা টোটালটাই হবে লাইভ সেশন, 1:1, মানে আমি একা থাকবো এবং তুমি সেখানে একা থাকবে। তোমার ব্যক্তিগত কোনো প্রশ্ন বা কোনো বিষয়ে কোনো কোয়ারিজ বা কোনো চিন্তা থাকলে সেটাও আমার সঙ্গে তুমি কিন্তু শেয়ার করার সুযোগ পাচ্ছ। নেক্সট থাকবে হচ্ছে 8টা রেকর্ডেড ডেমো ক্লাস। প্রকৃত ডেমো কেমন হওয়া উচিত, কেমনভাবে ডেমো দিলে সেটা বেশ আকর্ষণীয় হবে, ডেমো দেওয়ার সময় মনোযোগ আকর্ষণ কিভাবে করবে, ডেমো দেওয়ার সময় বলতে বলতে বোর্ড ওয়ার্ক কীভাবে করবে, এই সমস্ত বিষয় কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আমি নিজে 8খানা ডেমো দিয়ে তোমাদেরকে দেখিয়েছি যে প্রকৃত ডেমো কেমন হওয়া উচিত। এই টোটাল কোর্সটা পারচেস করার জন্য বা খুব ন্যূনতম মূল্যে নিয়ে নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে। এখানে বাণীপীঠ শিক্ষাঙ্গনের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে 8293588959, 8293588959। এই নাম্বারে কল করে, হোয়াটসঅ্যাপ করে, যে কোনোভাবে যোগাযোগ করে তোমরা কিন্তু এই যে কোর্স 1 রয়েছে এই কোর্স 1টা সম্পর্কে কথা বলতে পারো এবং এটা কিনে নিতে পারো। এই কোর্সটা একবার কিনে নিলে বাংলায় ইন্টারভিউ নিয়ে তোমাদের অন্তত আর কোনো প্রশ্ন থাকবে না বা আর কোনো চিন্তা থাকবে না, এইটুকু আমি বলতে পারি। নেক্সট চলে যাব কোর্স 2 প্রসঙ্গে। এই কোর্স 2টা একটা খুব সংক্ষিপ্ত কোর্স। এখানে শুধুমাত্র 8খানা ডেমো ক্লাস 9 এবং 10 এই দুটো ক্লাস থেকে দেওয়া হবে। মূল্য রাখা হয়েছে মাত্র 499, মাত্র 499 এর বিনিময়ে তোমরা এই 8খানা ডেমো ক্লাস পেয়ে যাবে। শুধুমাত্র যাদের ডেমনস্ট্রেশন নিয়ে প্রবলেম, যাদের মনে হচ্ছে যে না ইন্টারভিউ কিভাবে দেবো না দেবো বা প্রশ্নের উত্তর কি হবে না হবে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার শুধু ডেমনস্ট্রেশন নিয়ে সমস্যা, তাদের জন্য বলবো এই 499 এর ক্লাসটা কিন্তু তোমরা কোর্স 2 যেটা রয়েছে সেটা পারচেস করে নিতে পারো। তো এই দুটো কোর্স নিয়ে আমি ক্লিয়ার বলে দিলাম। যাদের মনে হচ্ছে ইন্টারভিউ নিয়ে কিছু জানা দরকার, ইন্টারভিউ সংক্রান্ত ব্যাপারে কিছু কোর্স তোমরা গ্রহণ করতে চাও, অবশ্যই এই নাম্বারে কল করে এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স যেটা তোমার সুবিধা মনে হবে সেইটা তুমি গ্রহণ করে নাও। তাহলে বাংলার ওপর ইন্টারভিউ দিতে গিয়ে অনেক অনেক হেল্প পাবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। আমাদের কোর্স গ্রহণ করে প্রচুর ছেলে মেয়ে যে অলরেডি উপকৃত হয়েছে, প্রচুর ক্যান্ডিডেট যে খুশি হয়েছে, তার নমুনা আমাদের চ্যানেলে দেওয়া আছে। বেশ কিছু রিভিউজ আমরা সেখানে ছেড়েছি বিভিন্ন ক্যান্ডিডেটদের, আরও অসংখ্য রিভিউজ অলরেডি অনেকেই দিয়ে রেখেছে যেগুলো আমরা ছাড়তে পর্যন্ত পারিনি সময়ের অভাবে। তো যাই হোক, তোমরা এই কোর্সগুলো নিতে পারো, নিলে তোমরা উপকৃত হবে। তো তোমরা যারা মনে করছো ওই রিভিউজগুলো দেখবে, চ্যানেলের শর্টস সেকশনে গিয়ে কিন্তু সেই রিভিউগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো এবার চলে যাব নেক্সট প্রসঙ্গে, রাজলক্ষ্মী শ্রীকান্ত। খুব গুরুত্বপূর্ণ চরিত্র। দেখো এখানে রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, এই প্রত্যেকটা চরিত্রই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি নির্দিষ্ট সিরিজ, আমরা বলতে পারি শ্রীকান্ত সিরিজ, সেই শ্রীকান্ত সিরিজের অন্তর্ভুক্ত। তো সেই শ্রীকান্তর টোটাল 4টি খণ্ড রয়েছে। এই 4টি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডতেই আমরা রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথের পরিচয় পেয়ে যাই। পরবর্তী খণ্ডেও চরিত্রগুলি তাদের যে পরিবর্তন, ক্রমবিবর্তন, সেটা আমরা দেখতে পেয়েছি। তো এই চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ চরিত্র শরৎ রচনাবলীর মধ্যে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেবদাস, যে চরিত্র তার নিজের নামেই প্রসিদ্ধ, উপন্যাসের নামই চরিত্রের নাম এবং একটি অমর
এবং বিয়োগান্তক প্রেম কাহিনী রূপে বিখ্যাত দেবদাস। এই দেবদাস চরিত্রটি একটি ট্র্যাজিক নায়ক রূপে প্রসিদ্ধ, জনপ্রিয়। কিভাবে করে নিজেরই হৃদয়বৃত্তির দুর্বলতার কারণে, নিজেরই হৃদয়ের দোলাচলতার কারণে নিজের বাল্যপ্রেম পারু বা পার্বতীকে হারিয়ে দেবদাস ক্রমশ অধঃপতনের খাদের দিকে ঠেলে দিল নিজেকে। মদ খেয়ে পতিতাপল্লীতে গিয়ে কিভাবে করে নিজের যে একটা খুব সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ সেটাকে নষ্ট করে ফেললো, প্রেমের জন্য কিভাবে করে নিজেকে শেষ করে দিল একটি পুরুষ চরিত্র। সেই রকম একটি পুরুষ চরিত্রের উদাহরণ হয়ে রয়েছে দেবদাস। প্রেমের বিয়োগান্তক প্রেমের একটা পরাকাষ্ঠা হয়ে রয়েছে দেবদাস, এবং এই কারণেই দেবদাসকে কেন্দ্র করে অসংখ্য সিনেমা, অসংখ্য থিয়েটার, সিরিয়াল সমস্ত কিছু আমরা নির্মাণ হতে দেখি। তো বিখ্যাত চরিত্র, বাংলা সাহিত্যের কালজয়ী চরিত্র, যাকে কেন্দ্র করে বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভাষায় সিনেমা, থিয়েটার, নাটক প্রভৃতি রচনা করা হয়েছে। তো শরৎচন্দ্রের দেবদাস। এছাড়া সত্যবতী চরিত্র। এই সত্যবতীকে না আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের নায়িকা চরিত্র সত্যবতী, যে সত্যবতীকে কেন্দ্র করে পরবর্তীকালে তার কন্যা সুবর্ণলতা, তাকে কেন্দ্র করে তার জীবন কেন্দ্রিক উপন্যাস সুবর্ণলতা, তার কন্যা বকুল, তার জীবন কেন্দ্রিক উপন্যাস বকুল কথা। মানে তিনজন নারী, তাদের জীবনের তিনটি পর্যায় এবং তিনজনের জীবনের যে ভিন্ন ভিন্ন খাত কিভাবে বয়ে গেছে সেই বিষয়ক লেখা বাংলা সাহিত্যে জনপ্রিয় হয়ে রয়েছে। তো সত্যবতী খুব বিখ্যাত একটি চরিত্র। নারী স্বাধীনতার জয়গান কিভাবে সোচ্চারে ঘোষণা করা যায় তার প্রতীক হয়ে রয়েছে সত্যবতী। যে সময় মেয়েরা অন্তঃপুরের অন্ধকার থেকে বাইরে বেরোবার সাহস দেখাতে পারেনি, সেই সময় সত্যবতী প্রশ্ন করার সাহস দেখিয়েছিল। মেয়ে মানুষ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ বলে কি তারা মানুষ নয়? এই প্রশ্ন সর্বাগ্রে তুলেছিল সত্যবতী নারীদের জন্য, সেই জন্য বিখ্যাত চরিত্র সত্যবতী। নেক্সট চলে যাব কিছু এমন চরিত্রে যেগুলি আপাত দৃষ্টিতে কাল্পনিক চরিত্র হলেও বাংলা সাহিত্যের পরিপ্রেক্ষিতে এবং বাঙালির মনে এমনই জায়গা করে নিয়েছে যে আমাদের মনে হয় তারা বোধহয় রক্ত মাংসের জীবন্ত চরিত্র। 1 নম্বর, প্রফেসর শঙ্কু চরিত্র। একজন আপন ভোলা বিজ্ঞানী, যিনি কিনা বিজ্ঞান নিয়ে সাধনা করেন পৃথিবীর এবং মানব জাতির মঙ্গলের কথা ভেবে, যিনি তার বিজ্ঞান সাধনায় কোনো সময় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেন না যাতে করে মানব জাতির অকল্যাণ হয়। এবং সবথেকে বড় কথা, যে সমস্ত বিজ্ঞানীরা বিজ্ঞানকে কেন্দ্র করে মানব জাতির অকল্যাণকর কাজ করতে চায়, মানবিকতা বিরোধী কাজ করতে চায়, তাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেন প্রফেসর শঙ্কু। তো এই প্রফেসর শঙ্কুর তাৎপর্যপূর্ণ বিভিন্ন রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে যে সিরিজ সত্যজিৎ রায় রচনা করেছিলেন, সেই সিরিজের নায়ক প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু একজন আপন ভোলা বিজ্ঞানী চরিত্র। ক্লাস 9-এর পাঠ্য রয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু প্রফেসর শঙ্কু ভালো করে দেখে যেতে হবে। নেক্সট, ফেলুদা চরিত্র। এগেইন সত্যজিৎ রায়ের তৈরি করা একজন এমন গোয়েন্দা, যিনি তার মগজাস্ত্রের প্রভাবে প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে নিজের স্বনামধন্য পরিচিতি সমগ্র ভারতবর্ষের প্রেক্ষাপটে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তার গোয়েন্দাগিরি তিনি পরিব্যাপ্ত করেছেন। প্রসঙ্গত উঠে আসছে সেই স্থানের ঐতিহাসিক গুরুত্ব, সেই স্থানে যাওয়ার পথের বর্ণনা। ফেলুদার গোয়েন্দা কাহিনীর গল্পগুলি শুধুমাত্র গোয়েন্দা গল্প নয়, তার ভেতরে রহস্য, রোমাঞ্চে পরিপূর্ণ এক অদ্ভুত অ্যাডভেঞ্চারের রস আমরা পাই। ফেলুদার গল্পগুলোর প্রধান শ্রোতা বলো, বক্তা বলো বা গল্পগুলোর অভিজ্ঞতা গ্রহণকারী ব্যক্তি বলো, তার পার্ষদ, তার সহকারী, যার নাম তোপসে। এই ফেলুদার তোপসে বাংলা সাহিত্যের কালজয়ী জুটি। এছাড়া ব্যোমকেশ বক্সী, বাংলা সাহিত্যের আরেকজন অনবদ্য বিখ্যাত গোয়েন্দা, যিনি নিজেকে গোয়েন্দা বলতে পছন্দ করেন না, ডিটেকটিভ বলতে পছন্দ করেন না, তিনি নিজেকে বলেন সত্যান্বেষী। সত্য অন্বেষণ করাই ব্যোমকেশ বক্সীর কাজ। পরনে খাঁটি বাঙালির মতন ধুতি পাঞ্জাবি, কাঁধের ওপর রাখা চাদর এবং প্রচণ্ড আদ্যন্ত সাধারণ এক বাঙালি চশমা পরা ভদ্রলোক যখন তার নিপুণ চোখে ক্রাইম স্পট বা ক্রাইম সিন দেখেন, তখন এক নজরেই তিনি বুঝে যান অপরাধী কে বা অপরাধীর প্রধান উদ্দেশ্য বা মোটিভটাই বা কী। এহেন গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী বাংলা সাহিত্যের অমর সৃষ্টি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। তার সহকারী চরিত্র অজিত। এদের সম্পর্কেও কিন্তু জেনে রাখতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ চরিত্র ঘনাদা। এই ঘনাদা চরিত্র প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি করা একটি অসামান্য চরিত্র, যিনি প্রকৃতপক্ষে ঘনশ্যাম দা
কিন্তু তাকে সবাই ঘনাদা বলে ডাকে। তিনি একটি মেস বাড়িতে থাকেন। সেই মেস বাড়িতে আরও যে অন্যান্য ছেলেরা থাকে তাদের পয়সায় চপ, কাটলেট, সন্দেশ বা ভালো মন্দ খাওয়াটাই তার কাজ। এবং তারাই বা ঘনাদাকে এই সমস্ত ভালো মন্দ কিনে খাওয়ায় কেন? না, তাদের পেছনেও একটি স্বার্থ আছে। কারণ ঘনাদা তাদেরকে অসম্ভব, অবাস্তব, রোমাঞ্চকর সব গল্প শোনান। এই ঘনাদা প্রকৃতপক্ষে এমন এক চিরঞ্জীবী ব্যক্তি যিনি কিনা বিশ্ব পৃথিবীর এমন সব গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিলেন যেগুলোর সাক্ষী হওয়া কোনো একজন জীবন্ত ব্যক্তির পক্ষে একটা জীবনে সম্ভব না। তিনি একাধারে যেমন বিশ্বযুদ্ধ দেখেছেন, তিনি একাধারে প্রথম বিশ্বযুদ্ধও দেখেছেন, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখেছেন, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামও দেখেছেন, তিনি তার আগে পূর্ববর্তীকালে আদিম মানুষরা যখন পৃথিবীতে ছিল সেটাও দেখেছেন। মানে এমন কোনো ঘটনা নেই যে ঘনাদা দেখেননি বা জানেন না। তিনি বিদেশে গেছেন, এমন কোনো জায়গা নেই তিনি ভ্রমণ করেননি। প্রকৃতপক্ষে এই কাহিনীগুলো শুনলে একটা না একটা জায়গায় গিয়ে মনে হয় যে ঘনাদা বুঝি মিথ্যা কথা বলছেন, তিনি সম্পূর্ণ বানিয়ে কথা বলছেন। কিন্তু তার গল্প বলার এমনই আকর্ষণীয় ক্ষমতা যে পাঠক বা শ্রোতা সেই আকর্ষণীয় ক্ষমতাকে এড়াতে পারে না। ঘনাদা তার বানানো গল্পের জাল বুনেই চলেন এবং নিজেকে সেই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্থানের নায়ক বানিয়ে তোলেন। আসলে এখানে বোধহয় প্রেমেন্দ্র মিত্র দেখাতে চেয়েছেন মেসবাড়ির অন্ধ খোপে থাকা বা একটি অন্ধকার ঘরে থাকা একজন ছেলে, একজন যুবক, যে কিনা জীবনে কিছুই করতে পারলো না, যার জীবনটা কিনা পুরোপুরি একদমই ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল, সেও কিভাবে কল্পনায় নিজেকে রোমাঞ্চকর নায়ক রূপে প্রতিস্থাপিত করতে পারে তার এক জাজল্যকর অথচ দুঃখজনক ইতিহাস। তো ঘনাদা চরিত্র বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। নেক্সট চরিত্র টেনিদা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করা এই অসাধারণ চরিত্র একদিকে মজার, একদিকে সেও কিন্তু মাঝে মধ্যে মজার ছলে দুঃসাহসিক কর্মকাণ্ড করে ফেলে। স্বভাবে অত্যন্ত ভীতু, স্বভাবে অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতি। এই টেনিদা তার যে সহকারীরা রয়েছে অর্থাৎ হাবুল, পেলা, ক্যাবলা, এদেরকে মাঝে মধ্যেই মাথায় চাটি মারেন এবং এদের পয়সাতেই বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো খাবার দাবার খান। গড়ের মাঠে বসে বাদাম চিবোনো বা পুটিরামের দোকান থেকে সন্দেশ খাওয়া বা ভালো ভালো দোকান থেকে গিয়ে চপ, কাটলেট, সিঙ্গারা খাওয়া টেনিদার নিত্য নৈমিত্তিক কাজ। প্রচণ্ড পেটুক এই টেনিদা বিভিন্ন গল্পের আসর জমিয়ে রাখেন এবং তাকে কেন্দ্র করে নানান রকম হাস্যকর কর্মকাণ্ড কিভাবে হয় সেটাই বাংলা সাহিত্যের একটি অসামান্য সৃষ্টি হয়ে রয়ে গেছে। এরপর বলবো প্রফেসর ব্রহ্মের কথা। প্রফেসর ব্রহ্ম চরিত্রটি প্রমথনাথ বিশির তৈরি একটি চরিত্র। প্রমথনাথ বিশি এই চরিত্রকে কেন্দ্র করে বিভিন্ন রকম গল্প লিখেছেন, ঠিক প্রফেসর শঙ্কুর মতোই কল্পবিজ্ঞানের চরিত্র। কিন্তু প্রফেসর ব্রহ্ম বলে আরেকটি চরিত্রকে কেন্দ্র করে আরও একজন বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু গল্প লিখেছেন। তারও সৃষ্টি করা প্রফেসর ব্রহ্ম বলে চরিত্র রয়েছে, যে প্রফেসর ব্রহ্ম একজন পাগলাটে, আধা পাগল, খ্যাপাটে টাইপের বিজ্ঞানী, যিনি তার ওই খ্যাপাটে মস্তিষ্ক নিয়ে নানান রকম বৈজ্ঞানিক আবিষ্কার করেন, বৈজ্ঞানিক কর্মকাণ্ড করেন। কোনো সময় তার ওই বৈজ্ঞানিক কর্মকাণ্ড একটু অন্য রকম হয়ে যায় বা অন্য রকম কাজ করতে গিয়ে তিনি তার অন্যরকম প্রতিক্রিয়া পেয়ে যান। তো এইরকম একটি চরিত্র। নেক্সট হচ্ছেন কাকাবাবু। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করা অনবদ্য চরিত্র। এগেইন অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ যার একটি পা খোড়া। এই প্রথম আমরা বাংলা সাহিত্যে এমন কোনো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ দেখতে পাচ্ছি যিনি শারীরিকভাবে অক্ষম, কিন্তু শারীরিক অক্ষমতা যে মনের জোরকে কখনোই চাপাতে পারে না বা মনের জোরকে কখনোই অতিক্রম করে যেতে পারে না, তার প্রমাণ আমাদের কাকাবাবু। শারীরিক অক্ষমতা সত্ত্বেও তিনি পাহাড়ে চড়তে পারেন, তিনি দুর্গম সমুদ্রে একাই বোট নিয়ে ভেসে পড়তে পারেন, যা দেখে অন্যেরা বিস্ময়ে অভিভূত হয়ে যায়। এই কাকাবাবুর সবসময়ের সঙ্গী তার ভাইয়ের ছেলে বা দাদার ছেলে, যার নাম হচ্ছে সুনন্দ রায় চৌধুরী বা সংক্ষেপে সন্তু। তো কাকাবাবু সন্তু একসঙ্গে মিলে নানান রকম রহস্য রোমাঞ্চকর কাহিনীর সাক্ষী থাকেন এবং তারা কিন্তু সবসময় সত্যের জয়গান গান এবং ধর্মের পক্ষে থাকেন। যারা অধার্মিক, যারা খারাপ লোক, যারা কোনোভাবে মানবতা বিরোধী কাজ করছে, তাদের বিরুদ্ধে কাকাবাবু সবসময় সোচ্চার হয়ে থাকেন। তাই তিনি একটি বিখ্যাত চরিত্র। এরপর তারানাথ তান্ত্রিকের কথা বলবো। বর্তমানে খুব জনপ্রিয় একটি চরিত্র তারানাথ তান্ত্রিক চরিত্র, যে চরিত্রটিকে তৈরি করেছিলেন নিজে হাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথকে নিয়ে একটি দুটি লেখার পরই আর লেখাটা নিয়ে বিশেষ গুরুত্ব দেয়নি। পরবর্তীকালে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিককে এগিয়ে নিয়ে গেছেন। প্রায় 10-12টি মতো গল্প তিনি তারানাথ তান্ত্রিককে কেন্দ্র করে লিখেছেন এবং প্রত্যেকটি গল্প অসামান্য রোমাঞ্চকর, অনবদ্য স্বাদে পরিপূর্ণ। তন্ত্রমন্ত্রের গভীর গোপন কথা থেকে শুরু করে অশরীরী আত্মার কাহিনী, ভূত প্রেতের যে অদ্ভুত মায়াময় জগৎ তারানাথকে কেন্দ্র করে বিস্তার করেছে তার রহস্যময় জাল।
পরবর্তীকালে বর্তমানে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র তথাগত বন্দ্যোপাধ্যায় আবার তারানাথ তান্ত্রিকের ধারাটাকে এগিয়ে নিয়ে চলেছেন এবং তারানাথকে কেন্দ্র করে আবার নতুন নতুন গল্প লেখা হচ্ছে। সেই জায়গা থেকে বাংলা সাহিত্যের কালজয়ী চরিত্র তারানাথ তান্ত্রিক চরিত্র। এরপর বলবো কমলাকান্ত চরিত্রের কথা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্টি করা কমলাকান্তের দপ্তর যে প্রবন্ধ গ্রন্থটা, তার মূল চরিত্র কমলাকান্ত প্রকৃতপক্ষে একজন কাল্পনিক চরিত্র। কমলাকান্ত কিন্তু কোনো বাস্তব মানুষ নন, তিনি বঙ্কিমচন্দ্রের সৃষ্টি করা চরিত্র। কিন্তু এই চরিত্রটার মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র তার নিজের অনেক বাস্তব বোধবুদ্ধির বিকাশ ঘটিয়েছেন। একজন আফিমখোর বৃদ্ধ যিনি চারপাইয়ের ওপর বসে আফিম খান আর হুকো হাতে ঝিমন, তিনিও যে মাঝে মধ্যে আফিমের দ্বারা প্রাপ্ত দিব্য কর্ণ এবং দিব্য চক্ষু দ্বারা কত কি জানতে পারেন, সেইটাই কমলাকান্তের দপ্তরের প্রধান বিষয়বস্তু। সেখানে কখনো কখনো কমলাকান্তের ভাবনায় সমাজনীতি, ধর্মনীতি, দর্শন তত্ত্ব প্রধান হয়ে ওঠে এবং পাঠকও সেই আলোচনার রসে সমৃদ্ধ হতে পারে। এরপর বলবো কপালকুণ্ডলার কথা। কপালকুণ্ডলা একটি বিখ্যাত চরিত্র। কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্টি করা। কপালকুণ্ডলা সম্পর্কে ডিটেলস জানতে হলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আমি দিয়ে রেখেছি, সেখানে গিয়ে ভিডিওটা তোমরা দেখতে পারো। দেবী চৌধুরানীও তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট একটি বিখ্যাত চরিত্র এবং খুব খুব গুরুত্বপূর্ণ চরিত্র। একজন নারী হয়ে কিভাবে করে প্রতিবাদ প্রতিরোধ করা যায়, সত্যের সমর্থনে দাঁড়ানো যায়, সমাজের জন্য কাজ করা যায়, তার প্রমাণ দেবী চৌধুরানী। বা দেবী চৌধুরানী যে প্রকৃত যার উপাধি, তার নাম হচ্ছে প্রফুল্ল, এই প্রফুল্ল চরিত্রটি। নেক্সট হচ্ছে কুবের কপিলা। কুবের কপিলা পদ্মা নদীর মাঝি নামক একটি উপন্যাসের বিখ্যাত দুটি চরিত্র। এখানেও আমরা দেখি শালী এবং জামাইবাবু। এখানে কুবেরের যে স্ত্রী মালা, তার বোন হচ্ছে কপিলা। তো এই দুজনের সম্পর্কের একটা অদ্ভুত রসায়ন, ঠিক পুরোপুরি প্রেমও বলবো না, পুরোপুরি অবৈধ সম্পর্কও বলবো না, আবার পুরোপুরি যে একদম সামাজিক সম্পর্ক, সামাজিক যে স্তরের সম্পর্ক সেটাও নয়। একটা অদ্ভুত রহস্যময় প্রেমজ আবার সামাজিক সম্পর্কের টানাপোড়েনে কুবের আর কপিলার সম্পর্ক পদ্মা নদীর মাঝি উপন্যাসে দেখানো হয়েছে। তো সেই জায়গা থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের বিখ্যাত দুটো চরিত্র কুবের আর কপিলা। এই রকম বাংলা সাহিত্যের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, ছোট গল্প, নাটক, বিভিন্ন প্রবন্ধের চরিত্র হতে পারে, সেখান থেকে বিখ্যাত চরিত্রদেরকে বেছে নিয়ে তাদের সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে। কারণ কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা তোমরা কেউ জানো না। বিখ্যাত জায়গাগুলো সবগুলোই সেই কারণে দেখে রাখা ভালো। আর যাদের মনে হচ্ছে আরেকটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও, তাদেরকে অবশ্যই বলবো আমাদের কোর্সটা পারচেস করতে পারো। আমাদের কোর্সগুলো পারচেস করলে তোমরা কিন্তু বিশেষভাবে উপকৃত হবে, তাতে কোনো সন্দেহ নেই। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নমস্কার।